গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলের বহু পরীক্ষায় বহুবার এসেছে। তো প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে সেই প্রশ্নগুলো কেমন, এবং সেই সঙ্গে সঙ্গে অজানা প্রশ্নগুলো জানা হবে, আর যেগুলো জানো সেগুলো একবার রিভিশন হয়ে যাবে। তো আজকের প্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে প্রশ্নটা। কলকাতা কত সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? অপশান এতে বলা রয়েছে 1909 সাল, বিতে রয়েছে 1905 সাল, সিতে রয়েছে 1907 সাল এবং ডিতে রয়েছে 1911 সাল। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর যে প্রশ্নটা রয়েছে 2 নাম্বার দাগে দেখতে পাচ্ছ সকলে। এখানে বলা রয়েছে ভারতীয় যে সিভিল সার্ভিস, এই ভারতীয় সিভিল সার্ভিস চালু করা হয় কার দ্বারা? এটা কার দ্বারা চালু করা হয়েছিল? অপশান এতে বলা রয়েছে ওয়ারেন হেস্টিংস, বিতে রয়েছে কর্নওয়ালিস, সিতে রয়েছে রবার্ট ক্লাইভ আর ডিতে রয়েছে লর্ড মেয়ো। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের আমলেই সর্বপ্রথম সিভিল সার্ভিস চালু হয়। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে মোহাম্মদ আলী জিন্না, বিতে রয়েছে সলিমুল্লাহ, সিতে রয়েছে ফজলুল হক আর ডিতে রয়েছে জাকির হোসেন। তো কৃষক প্রজা পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন ফজলুল হক। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককে জানতেই হবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 4 নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা বা ব্রিলিয়ান্ট ফেলিয়ার হিসাবে বর্ণনা করা হয়েছে? তাহলে উজ্জ্বল ব্যর্থতা বা ব্রিলিয়ান্ট ফেলিওর, এটার ইংলিশ ওয়ার্ড ব্রিলিয়ান্ট ফেলিওর হিসেবে বর্ণনা করা হয়েছে। অপশান এতে বলা রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, সিতে রয়েছে লর্ড ডাফরিন আর ডিতে রয়েছে লর্ড লিটন। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে উজ্জ্বল ব্যর্থতা বা ব্রিলিয়ান্ট ফেলিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে লর্ড লিটনকে। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যেটি রেখেছি সেটি হচ্ছে, এখানে বলা রয়েছে 1916 সালে তিলক তার যে হোমরুল লীগ, এই হোমরুল লীগটা গঠন করেছিলেন কোন জায়গাতে? অপশান এতে বলা হয়েছে ঝাঁসি, নাগপুর, সাঁতারা, বেলগ্রাম। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে 1916 সালে তিলক তার হোমরুল লীগ গঠন করেছিলেন বেলগ্রাম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন সালে সুলতান মোহাম্মদ বিন কাসিম, তাহলে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেছিলেন? মোহাম্মদ বিন কাসেম। অপশান এতে বলা রয়েছে 440 এডি, বিতে রয়েছে 500 এডি, সিতে রয়েছে 712 এডি আর ডিতে রয়েছে 517 এডি। তো এটি একটি বেসিক কোয়েশ্চেন, কম বেশি যারা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছো এবং মেডিয়েভেল হিস্ট্রি যারা শুরু করেছো পড়া কম বেশি তারা জানো, কেন এগুলো প্রথমের দিকেই রয়েছে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 712 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল কাদের দ্বারা? বা আচ্ছা, কোন আন্দোলনের সময় বলা হয়েছে এখানে? তাহলে গঙ্গাধর তিলককে লোকমান্য যে উপাধি, এই উপাধি দেওয়া হয়েছিল কোন আন্দোলনের সময়? অপশান এতে বলা রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, বিতে রয়েছে হোমরুল আন্দোলনের সময়, সিতে রয়েছে মহাবিদ্রোহের সময় আর ডিতে রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের সময়। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল হোমরুল আন্দোলনের সময়। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 8 নাম্বার দেখতে পাচ্ছ, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? প্রথম ঐতিহাসিক সম্রাট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো WBCSেও এসছে এই প্রশ্নগুলো। তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে বিম্বিসার, সিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য আর ডিতে রয়েছে সমুদ্রগুপ্ত। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্ত হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান 4। 4 দাগের কোশ্চেনটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটাকে রাখা হয়েছে এখানে বলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে বলা রয়েছে 1857 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1898 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে 1868 খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে 1875 খ্রিস্টাব্দে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় সেই সালটা হচ্ছে 1857 সাল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? তাহলে এই যে কৌলিন্য প্রথা, এই প্রথাটা কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে গোপাল, বিতে রয়েছে ধর্মপাল, সিতে রয়েছে বল্লাল সেন এবং ডিতে রয়েছে লক্ষণ সেন। এই প্রশ্নের উত্তরটা আশা করি কম বেশি সকলেই জানো। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম কি কি, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার হতে চেয়েছিলেন? অপশান এতে বলা রয়েছে গিয়াসউদ্দিন বলবন, বিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক, সিতে রয়েছে মোহাম্মদ বিন কাসেম আর ডিতে রয়েছে আলাউদ্দিন খলজি। তো যে সুলতান দ্বিতীয় আলেকজান্ডার হতে চেয়েছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আলাউদ্দিন খলজির যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলোর মধ্যে যে কোনো দুটো সংস্কার যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। এবং আলাউদ্দিন খলজির যে আক্রমণ, সেই আক্রমণকালে তিনি কোন জায়গাটাকে উদ্ধার করেছিলেন সেটা অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 12 দাগে যে প্রশ্নটা রয়েছে, শের ই পাঞ্জাব বলা হয় কাকে? শের ই পাঞ্জাব। অপশান এতে বলা রয়েছে ভগৎ সিং, বিতে রয়েছে অরবিন্দ ঘোষ, সিতে রয়েছে রঞ্জিত সিং আর ডিতে রয়েছে লালা লাজপত রায়। তো শের ই পাঞ্জাব যাকে বলা হয়, এটি হচ্ছে সেই প্রশ্নের রাইট অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে রঞ্জিত সিং। রঞ্জিত সিংকে শের ই পাঞ্জাব বলা হয়। এখানে অডিয়েন্সদের জন্য দুটো প্রশ্ন রেখে যাচ্ছি, সেটি হচ্ছে ভগৎ সিংয়ের লেখা একটি বইয়ের নাম বলতে হবে এবং ভগৎ সিং কত নম্বর ইনফ্যান্ট্রিতে ছিলেন মহাবিদ্রোহের সময় সেটা বলতে হবে। আর অরবিন্দ ঘোষের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। অরবিন্দ সিং এবং ভগৎ সিংয়ের লেখা বই দুটোর নাম কি? বিখ্যাত দুটো বই। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন কে? তো এই যে বারদৌলি সত্যাগ্রহ, এই বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যিনি যুক্ত ছিলেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। তাহলে বাবরকে ভারত আক্রমণের জন্য যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি কে? অপশান এতে বলা রয়েছে সিকান্দার লোদি, বিতে রয়েছে ইব্রাহিম লোদি, সিতে রয়েছে দৌলত খান আর ডিতে রয়েছে বহুলুল লোদি। বাবরকে ভারত আক্রমণের জন্য যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি হলেন দৌলত খান। অপশান সি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং অডিয়েন্সদের জন্য একটা করে প্রশ্ন আমি রেখে যাচ্ছি। তো লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার করা হয়েছিল। অপশান এতে বলা রয়েছে 1915 সালে, বিতে রয়েছে 1911 সালে, সিতে রয়েছে 1917 সালে আর ডিতে রয়েছে 1919 সালে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষণা করা হয়েছিল 1919 সালে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটা উত্তর একদম পারফেক্ট এবং বহুবার মেলানোর পরেই এখানে বলা হচ্ছে। আর এগুলো আসন্ন পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই জানতেই হবে একবার করে, না জানলে কিন্তু এগুলো জিকে অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা যারা দেখছো ভিডিওটা প্রথমবার চ্যানেলটিকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অসহযোগ আন্দোলন গৃহীত হয়। অপশান এতে বলা রয়েছে নাগপুর সেশন, বিতে রয়েছে লাহোর সেশন, সিতে রয়েছে গুজরাট অধিবেশন আর ডিতে রয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। তো আমরা জানি কংগ্রেসের অনেকগুলো অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তার মধ্যে অসহযোগ আন্দোলনটা যে ব্যাপারটা রয়েছে সেই অসহযোগ আন্দোলনটা গৃহীত হয়েছিল কোন অধিবেশনে বা কোন সেশনে? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান এ নাগপুর সেশন। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটি গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই এগুলোকে আমাদের খুব জোর দিয়ে পড়তে হবে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দেশের মানুষের সাথে হরপ্পাবাসী বাণিজ্য করত? তাহলে এটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে নেওয়া একটা প্রশ্ন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি।
কোন দেশের মানুষের সাথে হরপ্পাবাসী বাণিজ্য করতো? তাহলে অপশান এতে বলা রয়েছে জাপান, বিতে রয়েছে রাশিয়া, সিতে রয়েছে চীন, আর ডিতে রয়েছে সুমের। তাহলে এটি একটি বেসিক কোশ্চেন। তাহলে যে দেশের মানুষের সাথে হরপ্পাবাসী বাণিজ্য করতো সেটি হচ্ছে সুমের। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগোচ্ছি। লাইভ ডিভাইন, তাহলে এই যে লাইভ ডিভাইন নামক যে গ্রন্থটা, এই গ্রন্থটা কে লিখেছেন? বিপিনচন্দ্র পাল, কেশবচন্দ্র সেন, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ। তো লাইভ ডিভাইন নামক বইটির রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং স্বামী বিবেকানন্দের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম কি? যারা দেখছো ভিডিওটা অবশ্যই যদি জেনে থাকো কমেন্টে জানিও স্বামী বিবেকানন্দের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বৈদিক সাহিত্য রচিত হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৈদিক সাহিত্যটা কবে রচিত হয়েছিল? 1000 BC-তে, 2000 থেকে 3000, 1500 থেকে 1000, 3000 থেকে 4000। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 1500 থেকে 1000 বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে এই যে গান্ধী আরউইন চুক্তি, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এতে বলা রয়েছে 1931 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1932, তারপর রয়েছে 1930, তারপর ডিতে রয়েছে 1933 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এর উদ্দেশ্যটা কি? যদি কারো জানা থাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তাহলে কংগ্রেসের অনেকগুলো সেশন হয়েছিল, এর মধ্যে দ্বিতীয় অধিবেশনটা করা হয়েছিল। তাহলে প্রথম বলা হয়নি, এখানে দ্বিতীয় অধিবেশনের কথা বলা হয়েছে। অপশান এতে বলা রয়েছে দাদাভাই নওরোজি, বিতে রয়েছে অম্বিকাচরণ, সিতে রয়েছে সুভাষচন্দ্র বসু, আর ডিতে রয়েছে গান্ধীজি। তাহলে ভারতীয় যে জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেকেন্ড সেশন, এই দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব যিনি করেছিলেন তিনি হলেন দাদাভাই নওরোজি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন কে? তাহলে এই যে স্থানীয় স্বায়ত্তশাসন যে আইনটা, এই আইনটা কে পাশ করেছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড ক্যানিং, বিতে রয়েছে লর্ড বেন্টিং, এটা বেন্টিং হবে, লর্ড উইলিয়াম বেন্টিং, সিতে রয়েছে লর্ড লিটন, আর ডিতে রয়েছে লর্ড রিপন। তো এই চারটে অপশানের যে মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই প্রশ্নের উত্তরটা কোনটা হবে। স্থানীয় স্বায়ত্তশাসন যে আইনটা, এই আইনটা পাশ করেছিলেন কে বা কার দ্বারা এটা পাশ হয়? স্থানীয় স্বায়ত্তশাসন আইন। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। শিকাগোতে যে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজিত হয়েছিল সেটা কবে হয়েছিল? অপশন এতে বলা রয়েছে 1890, বিতে রয়েছে 1891, আর সিতে রয়েছে 1892, আর ডিতে রয়েছে 1893। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন আয়োজিত হয়েছিল সেটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বারবার কথাটা বলছি, কারণ এগুলো বহুবার বহু পরীক্ষায় এসেছে, তাই এগুলো না জানলে কিন্তু হবে না, এগুলো জানতেই হবে। নেক্সট প্রশ্নের দিকে এগোচ্ছি আমরা। কত সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়? একদম বেসিক কোশ্চেন নেওয়া হয়েছে। এই যে বঙ্গভঙ্গ, তাহলে বঙ্গভঙ্গটা প্রত্যাহার কবে করা হয়? তাহলে 1910-এ, 1911-তে, 1915 এবং 1916। তো বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়েছিল 1911-তে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর বঙ্গভঙ্গ যে প্রত্যাহার করা হয়েছিল বা বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এটি কোন গভর্নর জেনারেলের দ্বারা বা কোন গভর্নর জেনারেলের আমলে, এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটি খুবই আবার বেসিক কোশ্চেনে একই জায়গা থেকে তুলেছি। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? অপশান এতে বলা রয়েছে 1907, বিতে রয়েছে 1904, এরপরে রয়েছে সিতে 1905, আর সিতে রয়েছে 1906। তাহলে এখানে যে সালগুলো রয়েছে প্রত্যেকটা সালই কিন্তু কম বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি 1907 সালে সুরাট অধিবেশন হয়, আর 1906 সালে মুসলিম লীগ,
এরপরে রয়েছে 1905। এই যে 1905 এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 1905 সালে লর্ড কার্জনের দ্বারা বঙ্গভঙ্গ প্রস্তাব আনা হয়েছিল 1905। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন শাসকরা ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতবর্ষে সর্বপ্রথম যে স্বর্ণ মুদ্রা অর্থাৎ গোল্ড কয়েন, এই স্বর্ণ মুদ্রা প্রচলন করেন মোগলরা, সেন শাসকরা, পালরা মানে পাল শাসকরা এবং কুষাণ শাসকরা। তো যে শাসকরা ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন তারা হলেন কুষাণ শাসকরা। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এইটা। নেক্সট প্রশ্নের দিকে এগোচ্ছি। পুরনোদের জন্য নতুন প্রদীপ এটি কে লিখেছেন? পুরনোদের জন্য নতুন প্রদীপ কে লিখেছেন? অপশান এতে বলা রয়েছে স্বামী বিবেকানন্দ, বিতে রয়েছে গঙ্গাধর তিলক, সিতে রয়েছে অরবিন্দ ঘোষ, আর ডিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নের উত্তরটা কী হবে যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। 28 বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে পরাজিত করেন? অপশান এতে বলা রয়েছে আলেকজান্ডার, বিতে রয়েছে পরশুরাম, সিতে রয়েছে সামন্ত সেন, আর ডিতে রয়েছে সেলুকাস। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি পরাজিত করেছিলেন তিনি হচ্ছেন সেলুকাস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, কোন চোল রাজা যিনি বাংলা জয় করেছিলেন? তাহলে চোল রাজার নাম আমাদের বলতে হবে যিনি বাংলা জয় করেছিলেন। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান বি, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্নের দিকে এগোচ্ছি। ভারত মাতা কে প্রকাশ করেছিলেন? অপশান এতে বলা রয়েছে অজিত সিং, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, আর ডিতে রয়েছে দাদাভাই নওরোজি। তো ভারত মাতা প্রকাশ করেছিলেন অজিত সিং, আর ভারত মাতা যে চিত্রটা রয়েছে সেটি অবনীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা রচিত। এখানে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অজিত সিং। নেক্সট প্রশ্নের দিকে এগোচ্ছি। কে বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে, বা বাংলায় কে প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে? অপশান এতে বলা রয়েছে মুর্শিদ কুলি খান, বিতে রয়েছে সিরাজউদ্দৌলা, সিতে রয়েছে সরফরাজ খান, আর ডিতে রয়েছে আলীবর্দী খান। তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান এ, মুর্শিদ কুলি খান। নেক্সট প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন আজকে যেটি রাখা হয়েছে সেটি এখানে বলা রয়েছে শের শাহের সেনাপতির নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারগুলো পড়ে তারপরে এখানে দেওয়া হচ্ছে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, শের শাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ব্রহ্মজিৎ গৌড়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভবিষ্যতে এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরও অন্যান্য ভিডিওগুলো খুব শীঘ্রই আনার চেষ্টা করব। গুড বাই।